আচ্ছা, যারা জয়েন করছো সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং ভিডিওটা শেয়ার করো। সবাই ফ্রেন্ডদের মেনশন দাও এবং ভিডিওটা শেয়ার করো। আচ্ছা, ক্লাস মাত্র শুরু হলো, তো একটু লেট হয়েছে, তো অনেকেই খুঁজে বেড়াচ্ছে। তো সবাই বন্ধুদের মেনশন দিয়ে দাও, সবাই তোমার সব ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং ভিডিওটা শেয়ার করে সবাই একটু ডান লিখো। ডান লিখো, যেমন জুথি ভিডিওটা শেয়ার করেছে, তো তোমরাও শেয়ার করো। যারা শেয়ার করবে ডান লিখবে, আমি তাদের নামগুলো পড়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে ডান লিখো, আমি নামগুলো পড়ে ক্লাস শুরু করব এবং তোমাদের সব ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে ফসফোরাইলেশন পড়ব আর একটা হচ্ছে ক্যালভিন চক্র পড়ব। মনে হয় আজকে আমরা হ্যাসেলাক চক্র পড়তে পারবো না, তো আমরা আজকে খুব ভালোভাবে দুটো জিনিস পড়ব, একটা হচ্ছে ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ক্যালভিন চক্র। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার কারা করেছো? সামিরা সাফা শেয়ার করেছো। যারা শেয়ার করেছো শেয়ার করে ডান লিখো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আচ্ছা, ফাহমিদা বলছো শেয়ার হচ্ছে না। আচ্ছা, সাদিয়া আফরিন শেয়ার করেছো, আনিকা, মল্লিকা, উমা, আচ্ছা অধরা, মাহমুদ সাকিব, আচ্ছা অর্পা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা এখনও সালাম দিচ্ছ, সামির শেয়ার করেছো, ফিরোজ আলম শেয়ার করেছো। আচ্ছা আচ্ছা, শেয়ার হচ্ছে না, আমি আসলে ফাইন্ড আউট করব যে কেন শেয়ার হচ্ছে না। ইভা শেয়ার করেছো, সানজিদা শেয়ার করেছো। একটা ব্যাপার, তোমাদের শেয়ার করতে বললে তোমরা সবাই শেয়ার করো মেডিলজি গ্রুপে। মেডিলজি গ্রুপে শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানেই আমি লাইভে আছি। তোমরা অন্য জায়গায় শেয়ার করবা সবাই। সুমাইয়া, সুফিয়ান, শাহিদা আক্তার মনি, আচ্ছা তিতাস দেব, পাপিয়া, সাথী, জান্নাতুল মাওয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই শেয়ার করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতদিন আমরা সালোক সংশ্লেষণের বেসিক বিক্রিয়া পড়েছিলাম কিনা একটু বলো। আমরা গতদিন সালোক সংশ্লেষণের বেসিক বিক্রিয়া পড়ছিলাম এবং আমরা দেখেছিলাম কোথায় জারণ হয়, কোথায় বিজারণ হয়, আলোক পর্যায়ে কি তৈরি হয়, অন্ধকার পর্যায়ে কি তৈরি হয়। আমরা জানি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও একবার লিখছি, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু পানি মিলে আলো এবং ক্লোরোফিল এদের উপস্থিতিতে তৈরি হয় কার্বোহাইড্রেট, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এখানে তোমাকে যেটা জানতে হবে, আচ্ছা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আমার মনে হয় কেটে যায়নি। আচ্ছা, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কেটে যায়নি, তাহলে ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে একটু খেয়াল করো, আমার এই যে পানি বা এই কার্বন ডাই অক্সাইড কোনটা থেকে কি তৈরি হয়? এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ। এই ব্যাপারটা হয় হচ্ছে রাতের বেলায়, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায়। এটা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে রাতের বেলায়। এবং এই পানি থেকে তৈরি হয় অক্সিজেন, এটা হয় দিনের বেলায়। দিনের বেলায় পানি থেকে অক্সিজেন তৈরি হয়, এটাকে বলা হয় আলোক নির্ভর অধ্যায়। তবে আলোক নির্ভর অধ্যায়ে শুধুমাত্র পানি থেকে অক্সিজেন তৈরি হয় বিষয়টা এরকম না। অক্সিজেন তৈরি হয়, সাথে সাথে এটিপি তৈরি হয় এবং NADPH2 তৈরি হয়। তাহলে আলোক নির্ভর অধ্যায়ে বা দিনের বেলায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় অক্সিজেন, এটিপি আর NADPH2। এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। তাহলে সালোক সংশ্লেষণকে দুটো ভাগে ভাগ করা যায়। ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুটো ভাগে ভাগ করেছেন, একটি হলো আলোক পর্যায় আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায় দিনে হয় এবং দিনের বেলায় পানি থেকে অক্সিজেন তৈরি হয়, এছাড়া এটিপি এবং NADPH2 তৈরি হয়।
রাতের বেলায় কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় কার্বোহাইড্রেট বা শর্করা। আমরা প্রথমে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে দিনের বেলায় কি বিক্রিয়া ঘটে সেটা দেখব। দিনের বেলায় আমাদের প্রধান টার্গেট হচ্ছে এটিপি এবং NADPH2 তৈরি করা। এই দুইটাকে বলা হয় একসাথে আত্তীকরণ শক্তি। এই দুইটাকে একসাথে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। অ্যাসিমিলেটরি পাওয়ার। তাহলে দিনের বেলায় আমাদের মেইন টার্গেট হচ্ছে এটিপি এবং NADPH2 তৈরি করা, এবং এই যে প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় এটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন নামটা অনেক জটিল মনে হয় তোমাদের কাছে, বিশেষ করে যারা একটু ভেঙে না পড়ো। দেখো এটা খুবই সহজ। যদি ফসফেট যুক্ত হয় এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আবারও আমি বলছি যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়া অথবা ফসফেট মুক্ত হওয়া এটা হচ্ছে ফসফোরাইলেশন। যেমন আমি যদি বলি ADP, অ্যাডিনোসাইন ডাইফসফেট, এখানে দুটো ফসফেট রয়েছে। এর সাথে যদি আমি আর একটা ইনঅর্গানিক ফসফেট দিই আমি পেয়ে যাব অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ দুইটা ফসফেট আর একটা ইনঅর্গানিক ফসফেট, আমি পাচ্ছি তিনটা ফসফেট। এই যে ফসফেট যুক্ত হলো এটা হচ্ছে ফসফোরাইলেশন। যদি ফসফেট যুক্ত হওয়ার ক্ষেত্রে আলো লাগে, সূর্যালোক লাগে, সেটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। যদি ফসফেট যুক্ত হতে আলো লাগে বা সূর্যালোক লাগে তাহলে সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে আমি ফটোফসফোরাইলেশনে কি তৈরি করি তাহলে একটু খেয়াল করো। আমি ADP থেকে ATP তৈরি করছি। ফটোফসফোরাইলেশনে আমি অলওয়েজ ADP থেকে ATP তৈরি করছি। এখন আমরা এই যে ফটোফসফোরাইলেশন এটা কোথায় হয় এবং কিভাবে হয় সেটা দেখব। এই পর্যন্ত একটু সবাই আমাকে বলো যে ক্লিয়ার বোঝা গেছে কিনা। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আদিবা নায়রা বলেছে ক্লিয়ার, রায়হান ক্লিয়ার, নুসরাত জাহান লাইজো, অধরা, সুপ্তি দাস মেধা, শাহানা জসিম, রামিসা নূর, আচ্ছা উপমা ফারিসা, ইয়াসমিন সুমাইয়া, সামিরা সাফা, ঠিক আছে, বিনিয়ামিন। তাহলে আমরা একটু ফসফোরাইলেশন দেখার ক্ষেত্রে ফার্স্টে একটু দেখি যে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, আমরা সবাই ক্লোরোপ্লাস্ট দেখছি না, এরকম ক্লোরোপ্লাস্ট থাকে, এরকম থাইলাকয়েড থাকে, এরকম স্ট্রোমা ল্যামেলি দিয়ে যুক্ত থাকে এগুলা। তাহলে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডে থাকে হচ্ছে এখানে এই যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনে থাকে হচ্ছে ফটোসিস্টেম বা কোয়ান্টোজোম। ফটোসিস্টেম বা কোয়ান্টোজোম, এই ফটোসিস্টেম বা কোয়ান্টোজোমে হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই ফটোসিস্টেম বা কোয়ান্টোজোম কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে থাকে ফটোসিস্টেম বা কোয়ান্টোজোম, এখানে হয় ফটোফসফোরাইলেশন। এই ফটোসিস্টেম হচ্ছে দুই রকম, একটা হলো আমরা এভাবে বলতে পারি ফটোসিস্টেম 1, আর একটা হলো ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। এই ফটোসিস্টেম 1 বা ফটোসিস্টেম 2, ফটোসিস্টেমের আছে তিনটা অংশ থাকে একটা ফটোসিস্টেমের। বিষয়টা কি কি দেখো, আমি এভাবে বলতে পারি আলোক শোষণ অংশ থাকে, আচ্ছা এটাকে আমি এভাবে লিখি, ওয়েট, ঠিক আছে, এবার ঠিক আছে। এটা হচ্ছে আমার আলোক শোষণ অংশ, অর্থাৎ সূর্যের আলো এই জায়গাটাতে শোষিত হয়, এখানে বিক্রিয়া হয়, এটাকে বলা হয় বিক্রিয়া কেন্দ্র, এবং এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, ইটিসি বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তুমি যেটাই বলো। একটা ফটোসিস্টেমের তিনটা অংশ আছে। আলোক শোষণ অংশ, যেখানে আসলে সূর্যালোকের যে রশ্মি, এই রশ্মিটা শোষিত হয়। তারপর রয়েছে বিক্রিয়া কেন্দ্র, তারপর আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা কি বললাম, একটা ফটোসিস্টেমের অংশ রয়েছে টোটাল তিনটি: আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট
চেইন। এবার একটু চলে আসো, ফটোসিস্টেমে সূর্যালোকের কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষিত হয়। তোমাকে একটু মনে রাখতে হবে, ফটোসিস্টেমে সূর্যালোকের 4টা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষিত হয়। সেই 4টা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 673 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 683 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার। আবারও বলতেছি, এই দুইটা ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2তে সূর্যালোকের 4টা তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত সূর্যালোকের 4টা তরঙ্গ দৈর্ঘ্য 673 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 683 ন্যানোমিটার এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষিত হয়। 673, 680, 683 এবং 700। এখন আমাকে একটু বলো যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা হচ্ছে ফটোসিস্টেম 2 এবং এটা হচ্ছে ফটোসিস্টেম 1। আমরা সবাই জানি যে ফার্স্ট হয়, ফার্স্ট যে তার পরীক্ষায় প্রাপ্ত নাম্বার বেশি থাকে, সুতরাং এ হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় ফটোসিস্টেম 1, সেজন্য সে পরীক্ষায় নাম্বার পাবে 683 এবং 700, 683 এবং 700। কিন্তু যে পরীক্ষায় সেকেন্ড, সে একটু নাম্বার কম পাবে, সে নাম্বার পাবে 673 এবং 680। সে পরীক্ষায় নাম্বার পাবে 673 এবং 680। বোঝা গেছে কিনা আমাকে একটু বলো? 673 এবং 680, তাহলে বোঝা গেল কিনা এই 4টা তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই 4টা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য 680-র আগে আমরা এটাকে এভাবে লিখি P680 এবং 700-কে আমরা এভাবে লিখি P700। তাহলে এখন আমরা চলো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা এবং ফটোসিস্টেমের এই 3টা অংশ বুঝলে অচক্রীয় ফটোফসফোরাইলেশন কিভাবে কাজ করে সেটা দেখি। নামটা হচ্ছে অচক্রীয়, মানে তুমি বুঝতে পারতেছো চক্রীয় মানে কি, একটা সাইকেল, তাই না? যারা একটা সাইকেল মেইনটেইন করে। তাহলে অচক্রীয় মানে কি? যে সাইকেল মেইনটেইন করবে না, যে আসলে কখনোই আবার চক্রে ফিরে আসবে না, সে অন্যদিকে চলে যাবে। অচক্রীয় মানে যে আর কখনোই চক্রে ফিরে আসবে না, সে হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এবং আমরা জানি উদ্ভিদে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফটোফসফোরাইলেশনটা হয়ে থাকে সেটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিবা, আমি আশা করি প্রত্যেকে বুঝতে পারবা, জাস্ট একটু মনোযোগ দিবা। অনেকের কাছে কঠিন লাগে আমি দেখেছি, বা অনেকে আসলে বুঝতে পারে না অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এছাড়া আমরা আজকে ক্যালভিন চক্র দেখব। এই দুইটা জিনিস সম্পর্কেই অনেকের কনসেপ্টটা ক্লিয়ার না, আমি তোমাকে কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা। অচক্রীয় ফটোফসফোরাইলেশন, তোমাদের কি মনে আছে ফটোফসফোরাইলেশনে আমরা কি তৈরি করি? ফসফোরাইলেশন কি তৈরি করি বলো তো আমাকে একটু? আমরা তৈরি করি এখানে অক্সিজেন, এটিপি আর এনএডিপি, আমরা এখানে সব তৈরি করব। একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এখানে সব তৈরি করব। ফার্স্ট অফ অল ফটোসিস্টেম যদি আমরা আঁকি, ধরে নিচ্ছি এটা হচ্ছে ফটোসিস্টেম 2। আচ্ছা, আগের বার আমি ছবিটা একটু ভুল আঁকছিলাম, এবার চলে আসো, এবার ছবিটা ঠিক আঁকছি, বুঝছো? ফটোসিস্টেমের ছবিটা আগের বার ভুল আঁকছিলাম, এটা হচ্ছে সঠিক ছবি। তাহলে একটু আসো, এরকম একটা ছবি। এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ফটোসিস্টেম 2, এটা হচ্ছে ফটোসিস্টেম 1। আলোকরশ্মি সর্বপ্রথম ফটোসিস্টেম 2তে প্রবেশ করে। এখন এখানে আমরা জানি ফটোসিস্টেম 2তে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার হয়, একটা হচ্ছে 673 আর একটা হচ্ছে 680। এখানে 673 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয়, এখানে বিক্রিয়া কেন্দ্রে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়। বিক্রিয়া কেন্দ্রে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়, এটাকে আমরা বলি P680। এখন একটু খেয়াল করো, আমার এখানে আগে থেকে পানি ছিল, এই পানিটা ভেঙে বাতাসে অক্সিজেন মুক্ত হয়ে যায়। 1 অণু পানি ভাঙলে হাফ অণু অক্সিজেন বাতাসে মুক্ত হবে। তাহলে আমরা প্রথমেই অক্সিজেন তৈরি করে ফেললাম, কারণ আমরা জানি আমাদের পাতার ভিতর কি থাকে, পানি থাকে না? এই পানিটা থেকে অক্সিজেন বাতাসে মুক্ত হয়ে গেল একেবারে ফার্স্টে এই বিক্রিয়ার। তাহলে অক্সিজেন বেরোয় চলে গেলে, ধরো আমি অক্সিজেন মুছে দিলাম, থাকলো কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে তুমি এভাবে লিখতে পারো কিনা, 2H প্লাস 2টা ইলেকট্রন, এটা এভাবে তুমি লিখতে পারো কিনা? এভাবে তুমি অবশ্যই লিখতে পারো, তাই না? এভাবে যদি লেখা যায় তাহলে একটু খেয়াল করো, এখানে এই যে আমার হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের 2টা প্রোটন 2H+, এটা এই পথে এদিকে আসতে থাকে,
এদিকে এসে এখানে মোটামুটি আছে। এরপর এদের দিয়ে কি কাজ করতে হবে সেটা আমরা পরে বলবো, আপাতত মনে রাখো 2H+ এটা আলাদা একটা পথে এদিকে আসছে। এখন চলে আসো দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন এক্সট্রা রয়ে গেছে, এইটা হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই দুটো ইলেকট্রন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আসবে। এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন বহন করার জন্য কিছু বাহক থাকে। এই বাহকগুলা হলো, ধরো এখানে প্লাস্টো ফিওফাইটিন থাকে, পিএইচ, এখানে থাকে ফিওফাইটিন। এরপর এখানে থাকে হচ্ছে প্লাস্টোকুইনন, এখানে থাকে সাইটোক্রোম এফ থাকে। এখানে বাহক হিসেবে থাকে হচ্ছে প্লাস্টোসায়ানিন। এখন এই ইলেকট্রন ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইননে আসে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে আসে, সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসায়ানিনে আসে। এভাবে তারপর ফটোসিস্টেম 1-এ ইলেকট্রন চলে আসে। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার একটু চলে আসো, যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে ইলেকট্রন যাচ্ছে, এখানেই এই ধাপের ফাঁকে আমার এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়ে যায় এটিপি। তাহলে আমাদের এখানে টার্গেট কি ছিল? অক্সিজেন তৈরি করা। একবারে ফার্স্টেই আমরা পানিকে ভেঙে অক্সিজেন তৈরি করে ফেলছি। সেকেন্ড আসো, এই যে বাহকের ফাঁকে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, তাহলে আমি এটিপিও তৈরি করে ফেললাম। এবার ইলেকট্রনগুলা ফিওফাইটিন হয়ে, প্লাস্টোকুইনন হয়ে, সাইটোক্রোম এফ হয়ে, প্লাস্টোসায়ানিন হয়ে ফটোসিস্টেম 1-এ চলে আসছে। এই ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন ফেরিডক্সিন হয়ে চলে আসবে। এই যে ইলেকট্রন আসতেছে, এখানে থাকে হচ্ছে এনএডিপি রিডাক্টেজ। তুমি নাম দেখেই বুঝতে পারতেছো এনএডিপি রিডাক্টেজের কাজ কি। এনএডিপি রিডাক্টেজের কাজ হচ্ছে এনএডিপিকে বিজারিত করা, অর্থাৎ এখানে আগে থেকে এনএডিপি থাকে, এই যে এনএডিপি এটাকে বিজারিত করবে। এখন একটু খেয়াল করো তো, এখানে ইলেকট্রন আসছে, এই আলাদা পথে এখানে 2H+ আসছে, আর এখান থেকে এনএডিপি যুক্ত হচ্ছে। তাহলে এই এনএডিপি প্লাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা H+, এইগুলা মিলে কি তৈরি করবে বলো? NADPH2। তাহলে সোজা বাংলায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1-এ আসে, 1 থেকে ফেরিডক্সিন হয়ে এনএডিপির সাথে মিলিত হয় এবং 2H+ এনএডিপির সাথে মিলিত হয়, সবাই মিলে তৈরি করে NADPH2। এর আগে আমরা দেখলাম এখানে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ফাঁকে এডিপি থেকে এটিপি তৈরি হলো এবং একেবারে ফার্স্টে অক্সিজেন তৈরি হলো। তাহলে আমরা এটাকে অচক্রীয় কেন বললাম? এই ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে আর কখনোই কিন্তু ফটোসিস্টেম 1-এ ফেরত আসে নাই। এই ইলেকট্রনটা আর কখনো ফটোসিস্টেমে ব্যাক করে নাই। এই ইলেকট্রনটা ডিরেক্ট এনএডিপির সাথে যুক্ত হয়েছে, তারপর 2H+ এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করছে। তাহলে আমাকে সবাই একটু বলো যে এখন পর্যন্ত যা দেখালাম অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাকে একটু বলো। অচক্রীয়টা বোঝা গেছে কিনা? হ্যাঁ, আমি আর একবার রিপিট করব, কিন্তু আমি আরেকবার রিপিট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার মুছে দিচ্ছি এবং আবার দেখাচ্ছি, ঠিক আছে? আমরা বলেছিলাম ফটোসিস্টেম থাকে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। একটা ফটোসিস্টেমের 3টা অংশ আছে। একটা ফটোসিস্টেমের টোটাল অংশ আছে হচ্ছে 3টা। এটা হচ্ছে আলোক শোষণ অংশ, এটা বিক্রিয়া কেন্দ্র, এটা আলোক শোষণ অংশ, এবং এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। খেয়াল করো, এটা হচ্ছে আমার ফটোসিস্টেম 2, এটা হচ্ছে ফটোসিস্টেম 1। এখানে প্রথমে যে পানি থাকে, পাতার ভিতর পানি থাকে কিনা বলো? এই পানিটা ভেঙে অক্সিজেনটা বাতাসে চলে যায়।
এই অক্সিজেন কোন অক্সিজেন? যেটা তুমি এখন নিঃশ্বাসের সাথে গ্রহণ করতেছো, এই হচ্ছে সেই অক্সিজেন। এই অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন ছেড়ে দেয়, এই পানি থেকে যে অক্সিজেনটা ছেড়ে দেয় এই অক্সিজেনটাই তুমি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করো। তুমি বুঝো তাইলে যে এই অক্সিজেন যদি তুমি না পেতে তাহলে তুমি আজকে বেঁচে থাকতে না। এই অক্সিজেনটা বাতাসে মুক্ত হয়ে গেল। আমরা দেখলাম এখানে অক্সিজেনটা যদি মুক্ত হয়ে যায় থাকে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে এভাবে লেখা যায় 2H প্লাস দুইটা ইলেকট্রন। ইলেকট্রনের কাজ হচ্ছে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1-এ আসা। এখন এখানে ইলেকট্রন পরিবহনের জন্য কিছু বাহক থাকে, ফিওফাইটিন থাকে, প্লাস্টোকুইনন থাকে, সাইটোক্রোম F থাকে, প্লাস্টোসায়ানিন থাকে, ফেরিডক্সিন থাকে। তাহলে ইলেকট্রনটা ফিওফাইটিন হয়ে প্লাস্টোকুইননে আসে, প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম F-এ আসে, সাইটোক্রোম F থেকে প্লাস্টোসায়ানিনে আসে, প্লাস্টোসায়ানিন থেকে ফটোসিস্টেম 1-এ আসে, ফটোসিস্টেম 1 থেকে ফেরিডক্সিনে যায়, ফেরিডক্সিন থেকে ইলেকট্রন এদিকে আসে। ধরে নিচ্ছি ইলেকট্রন এখানে আসছে এবং আমরা জানি এখানে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তাহলে আমরা একেবারে ফার্স্টে পানি থেকে অক্সিজেন পেয়ে গেলাম। আমার মেইন টার্গেট ছিল অক্সিজেন তৈরি, এটিপি তৈরি আর NADPH2 তৈরি। আমরা অক্সিজেন তৈরি করে ফেলেছি, আমরা এটিপি তৈরি করে ফেলেছি। এখানে আমার এখন কাজ হচ্ছে NADPH2 তৈরি। ইলেকট্রন এখানে, এই ইলেকট্রন এখানে একটু খেয়াল করো, আমার এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন থেকে আমি দুইটা H+ পাইলাম, দুইটা ইলেকট্রন পাইলাম। দুটো ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এদিকে আসলো, আর দুটো প্রোটন এরা আলাদা একটা পথে এদিকে আসতে থাকে, আলাদা একটা পথে, নট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। এখন এখানে দুইটা প্রোটন আসলো, খেয়াল করো এখানে ইলেকট্রন আসলো, তাহলে দুটো প্রোটন আসছে, দুটো ইলেকট্রন আসছে এবং আগে থেকে কোষের ভিতরে NADP থাকে, এই NADPটা এখানে যুক্ত হয়েছে। তাহলে NADP দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন এবং সাথে সাথে এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে NADP রিডাক্টাস। এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে NADP রিডাক্টাস। NADP রিডাক্টাস NADP ইলেকট্রন এবং প্রোটন মিলে তৈরি করে হচ্ছে NADPH2। এটাকে কেন আমরা অচক্রীয় বলতেছি? কারণ ইলেকট্রন কখনোই আর ফটোসিস্টেমে ফেরত আসে না, এজন্য এটাকে আমরা বলতেছি অচক্রীয়। ইলেকট্রন কখনোই আর ফটোসিস্টেমে ফেরত আসে না, এজন্য আমরা এটাকে বলছি অচক্রীয়। বোঝা গেছে কিনা এবার বলো? NADP রিডাক্টাস বোঝা গেছে কিনা একটু জানাও। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এখানে আমি যদি তোমাকে বলি যে ইলেকট্রন এটা হচ্ছে গার্লফ্রেন্ড, এটা হচ্ছে GF, আর NADP এটা হচ্ছে বয়ফ্রেন্ড BF। তো NADP বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে কি, গার্লফ্রেন্ডকে বাসা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো বয়ফ্রেন্ড বলছে যে তুমি পালায় চলে আসো, আমি কাজী অফিসে থাকবো ঠিক টাইমে, তুমি আসো, তারপর আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলবো। এখন ঠিক আছে, গার্লফ্রেন্ড তো আসলে রাতের বেলায়, ভোরবেলায়, একেবারে ভোর 5টার সময় তার ব্যাগ ট্যাগ টাকা পয়সা গহনা টহনা নিয়ে বের হয়ে গেছে, কাজী অফিসে চলে আসছে। 7টা বাজতে বাজতে কাজী অফিসে চলে আসছে, কিন্তু সে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, 9টা বেজে গেছে, বয়ফ্রেন্ড আর আসে নাই। বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছে, বয়ফ্রেন্ড ফোনও ধরতেছে না। মানে ইলেকট্রন আসছে কিন্তু বয়ফ্রেন্ড আর নাই, বয়ফ্রেন্ড আসে নাই। তাহলে কি হবে? এই মেয়ে তো যাওয়ার আর কোনো জায়গা নাই, আছে? এই মেয়েকে আসলে নিরুপায় হয়ে আবারও তার বাসায় ফেরত যেতে হবে। সে তখন তার যে ব্যাগ, তার টাকা পয়সা গহনা সব কিছু নিয়ে আবার বাসায় ফেরত গেছে। তো বিষয়টা এরকম যে বয়ফ্রেন্ড যদি না আসে কাজী অফিসে, এই গার্লফ্রেন্ডকে তো আবারও তার বাসায় ফেরত যাইতে হবে। বিষয়টা এরকম, এই যে ফটোসিস্টেম 1 এখান থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন যেইটা এটা ধরো NADPর উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু NADP যদি না থাকে, NADPর সাপ্লাই যদি না থাকে, এই ইলেকট্রন ঘুরে ফিরে আবারও ফটোসিস্টেম 1-এ ফেরত আসবে। ইলেকট্রন ফটোসিস্টেম 1 থেকে যেটা উৎক্ষিপ্ত হয়েছে,
এনএডিপিকে না পেলে ওই ইলেকট্রন ঘুরে ফিরে আবারও ফটোসিস্টেম 1-এ ফেরত আসে। এখানেও আসলে কিছু বাহক থাকে, এখানে কিছু বাহক থাকে, এই বাহকের মাধ্যমে ইলেকট্রন ঘুরে ফিরে ফটোসিস্টেম 1-এ আবার ফেরত চলে আসে। এই ব্যাপারটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। এই ব্যাপারটাকে কি বলা হয়? চক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা কখন হয়? ধরো কোনো সময় এনএডিপির সাপ্লাই বন্ধ, এনএডিপির সাপ্লাই বন্ধ, তাহলে হবে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আবার আমি ধরে নিচ্ছি যে পানির সাপ্লাই বন্ধ, পানির সাপ্লাই বন্ধ, তাহলে পানির সাপ্লাই বন্ধ হলেও হবে চক্রীয় ফটোফসফোরাইলেশন। কারণটা একটু খেয়াল করো, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন এখানে ধরো আগে থেকে দুইটা ছিল, সে এদিকে গেছে, সব হয়েছে, কিন্তু নতুন কোনো পানি না আসলে নতুন কোনো ইলেকট্রন এই চেইনে আসতে পারবে না, নতুন কোনো ইলেকট্রন এই চেইনে আসতে পারবে না। ফলে দেখা যাবে যে একই ইলেকট্রন এখানে বারবার ঘুরতেছে, ঠিক আছে? তো যার কারণে পানির সাপ্লাই বন্ধ হয়ে গেলে বা এনএডিপির সাপ্লাই বন্ধ হয়ে গেলে হয় হচ্ছে চক্রীয়, আর অন্য সময় কি হয়? অচক্রীয়। বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ফটোফসফোরাইলেশন। এখানে আমরা মেইনলি কি তৈরি করলাম? এটিপি তৈরি করলাম, NADPH2 তৈরি করলাম। এবার চলে আসো আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়ে চলে যাই। আলোক নিরপেক্ষ পর্যায়ে এখন আমাকে একটু বলো যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ, কয় অণু কার্বন ডাই অক্সাইড থেকে? 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এটা কিভাবে হয়? এখন কোনো উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে হয় বা কেলভিন চক্রের মাধ্যমে, কোনো উদ্ভিদে C4 চক্র বা হ্যাসোসেলাক চক্রের মাধ্যমে হয়, আবার কোনো উদ্ভিদে যেমন ধরো পাথরকুচিতে ক্যাম্প প্রক্রিয়ার মাধ্যমে হয়। অর্থাৎ মেইন টার্গেট আলোক নিরপেক্ষ পর্যায়ে সবসময় কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হবে, সেটা C3 চক্রের মাধ্যমে হোক, C4 চক্রের মাধ্যমে হোক, আর ক্যাম্প প্রক্রিয়ার মাধ্যমে হোক, এটা কোনো ব্যাপার না। C4 চক্রটা হয় হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেসব উদ্ভিদ আছে সেসব ক্ষেত্রে, C3 হয় শীত প্রধান অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মে, এইসব উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। আবার পাথরকুচি উদ্ভিদে ক্যাম্প প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। কিন্তু দিন শেষে আমাদের টার্গেট একটাই, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি। এখানে আসলে আমাদের ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমার ভিতর থাকে হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট। কি বললাম? আমাদের ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমার ভিতর থাকে রাইবুলোজ 1,5 বিসফসফেট। এটা আসলে 5 কার্বন বিশিষ্ট। আমরা সবাই জানি রাইবোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এই 5 কার্বনের সাথে যদি 1 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইডে কার্বন কয়টা? একটা। তাহলে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট। আচ্ছা, বিসফসফেট কাকে বলা হয়? বিস কেন বলা হয়, ডাই কেন বলি না? কেউ আমাকে বলতে পারবা আমরা কেন বিস বলি, ডাই কেন বলি না? কেন আমরা বিস বলি, ডাই কেন বলি না, একটু বলো তো আমাকে। আচ্ছা, পৃথিমণি ঠিকঠাক বলছে। বিস বলতে বোঝানো হয় যদি ধরো একটা যৌগের 5টা কার্বন আছে, এখানে এরকম 5টা কার্বন আছে, বিসের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে এবং 5 নাম্বার কার্বনে যদি ফসফেট বা অন্য কোনো কিছু যুক্ত থাকে। বিস বলতে বোঝায় যদি একেবারে প্রথম এবং শেষ কার্বনে যুক্ত থাকে তখন আমরা তাকে বলি বিস, আর যদি যে কোনো 2টা কার্বনে যুক্ত থাকে সেটাকে বলি ডাই। ঠিক আছে? তাহলে প্রথম এবং শেষ কার্বনে যুক্ত থাকলে সেটাকে আমরা বলি বিস, যে কোনো কার্বনে যুক্ত থাকলে সেটাকে বলি ডাই। দেখো, আমরা যখন C3 চক্র বা ক্যালভিন চক্র দেখতেছি, এখানে আমরা প্রত্যেকটা জিনিস বুঝে পড়বো, মুখস্থ কিছু পড়বো না, তাহলে দেখবা যে তোমার মনে থাকতেছে। ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, আমরা সবই বুঝে বুঝে পড়বো কিভাবে কি হয়।
রাইবোলোজ 1,5-20% হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন বিশিষ্ট। তাহলে আমার এখানে তৈরি হচ্ছে 6 কার্বন বিশিষ্ট কিছু, 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হবে, কিটো অ্যাসিড, যেটা আসলে স্থায়ী না, অস্থায়ী। তাহলে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হবে। কেন কিটো অ্যাসিড তৈরি হবে? কারণ আমার রাইবোলোজটা হচ্ছে একটা কিটোন, রাইবোলোজ একটা কিটোন, তো এই কিটোন থেকে তৈরি হবে কিটো অ্যাসিড। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হলো যেটা 6 কার্বন বিশিষ্ট। রাইবোলোজ 1,5-20% 5 কার্বন বিশিষ্ট, কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন বিশিষ্ট। এবং এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম, রুবিস্কো এনজাইম। এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড থেকে তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ আমার এই যে গ্লিসারিন, আমরা জানি গ্লিসারিনে কার্বন হচ্ছে 3টা, ফলে ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, এইটাতেও 3টা কার্বন, এবং 3 নাম্বার কার্বনে যেহেতু ফসফেট যুক্ত, এই জন্য আমরা এটাকে বলতেছি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আমরা জানি গ্লিসারিনে কার্বন হচ্ছে 3টা, ফসফোগ্লিসারিক অ্যাসিডেও কার্বন 3টা। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিডে বা কিটো অ্যাসিডে কার্বন 6টা, ফসফোগ্লিসারিক অ্যাসিডে কার্বন 3টা, তাহলে 2 অণু হবে না? 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এখন দেখো, আমি 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলাম, এখান থেকে তৈরি হবে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন একটু খেয়াল করো, সোজা বাংলায় আগে ফসফেট ছিল একটা, এখন ফসফেট হয়ে গেছে 2টা। তাহলে এই ফসফেটটা, বাকি ফসফেটটা কই থেকে আসলো? যদি আমার একটা এটিপি থাকে ট্রাইফসফেট, সেখান থেকে যদি আমি এডিপি তৈরি করি ডাইফসফেট, তাহলে আর একটা ফসফেট পাই না সাথে? কারণ এখানে 3টা ছিল, এখানে 2টা, আরও একটা এক্সট্রা থাকে, ইনঅর্গানিক ফসফেট। ফলে সোজা বাংলায় আমি যদি এই বিক্রিয়ায় এটিপি থেকে এডিপি তৈরি করি, এটিপি থেকে এডিপি তৈরি করি, একটা ফসফেট এক্সট্রা, যেটা আসলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, ফলে আমরা পাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং একটা জিনিস সবসময় মনে রাখবা, এটিপি থেকে এডিপি তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় সবসময় যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে কাইনেজ। এটিপি থেকে এডিপি তৈরির বিক্রিয়ায় সবসময় যে এনজাইম কাজ করবে তার নাম কি বলছি? কাইনেজ এনজাইম। তাহলে আমরা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পেয়ে গেলাম 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমার এখানে কমেন্ট লোড হচ্ছে না, আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবারও একবার বুঝাবো, কোনো সমস্যা নেই। তাহলে একটু দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পেলাম 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে আমি পাবো গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এখন তোমরা যদি আমার জৈব যৌগের ক্লাস করে থাকো তাহলে জানো যে আমরা যখন দেখেছিলাম যে অ্যালডিহাইড থেকে যদি অ্যাসিড পাও সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, আবার যদি তুমি অ্যাসিড থেকে অ্যালডিহাইডে ব্যাক করো সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যালডিহাইড, ফলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া। আমরা কি জানি? বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় বা হাইড্রোজেন গৃহীত হয়, বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন গৃহীত হয়। আমরা জানি জারণ মানে হচ্ছে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। তাহলে বিজারণ বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হবে। এই হাইড্রোজেন কই থেকে আসবে? এই হাইড্রোজেন আসতে পারে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া থেকে, ডিহাইড্রোজিনেস বিক্রিয়া থেকে, ডিহাইড্রোজিনেস। হাইড্রোজেন যুক্ত হওয়া হচ্ছে হাইড্রোজিনেস, আর ডিহাইড্রোজিনেস হচ্ছে হাইড্রোজেন মুক্ত হওয়া। এই বিক্রিয়ায় একটা হাইড্রোজেন মুক্ত হয়, সেই মুক্ত হাইড্রোজেনটা যুক্ত হয় বলেই এই বিক্রিয়াটা একটা বিজারণ বিক্রিয়া। এখন এই যে ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় এখানে কি হয় দেখো, NADPH2, এখান থেকে আমি পাই NADP প্লাস ইনঅর্গানিক ফসফেট, NADP প্লাস ইনঅর্গানিক ফসফেট একটা।
এখন সোজা বাংলায় এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাই বিক্রিয়ায় ব্যবহৃত হয়। আর এই যে NADPH2 থেকে একটা ফসফেট পাইলাম না, এই ফসফেটটা মুক্ত হয়। এই ফসফেটটা কই থেকে মুক্ত হইল? দেখো এখানে ছিল দুইটা ফসফেট, বিসফসফো, এখানে ফসফেট কিন্তু একটা, এই জন্য একটা ফসফেট এখানে মুক্ত হয়ে যায়। আবারও বলি, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফেট দুইটা, গ্লিসারালডিহাইড 3 ফসফেটে ফসফেট একটা, এই জন্য একটা ফসফেট মুক্ত হয়ে যায়। আর এই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, বা এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। ডিহাইড্রোজিনেস মানে হচ্ছে হাইড্রোজেন মুক্ত হওয়া। আমি আশা করি বোঝা গেছে। এখন একটু চলে আসো, গ্লিসারালডিহাইড 3 ফসফেট আমি যে পেলাম, এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এখান থেকে তুমি পেতে পারো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। মানে এই যে বিক্রিয়া, এখানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এরা দুইজন আসলে একজন আরেকজনের সমানু, আইসোমার। এই জন্য এখানে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। এখানে যে এনজাইম কাজ করবে সেই এনজাইমের নাম কি বলছি? আইসোমারেজ এনজাইম। কারণ গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এরা দুইজনই হচ্ছে আইসোমারেজ, এরা দুইজন হচ্ছে আইসোমার, এরা দুইজন সমাণু, এজন্য এখানে আইসোমারেজ এনজাইম কাজ করবে। এখন এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এই দুইজন যুক্ত হয়ে তৈরি করবে আসলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আচ্ছা, আমি এখানে এই জিনিসটা একটু মুছে দিচ্ছি এই পর্যন্ত। তার আগে আমি তোমাকে এই জিনিসটা একটু আবারও বলে যাই, এই জিনিসটা আবারও বলে যাচ্ছি। প্রথমে ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমাতে বা পাতার ভিতর থাকে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা 5 কার্বন বিশিষ্ট, এর সাথে 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তৈরি হয় 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। এই অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, এখান থেকে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু কিটো অ্যাসিড 6 কার্বন, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, সেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফেট আছে একটা, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফেট আছে দুইটা, ফলে একটা ফসফেট কই থেকে আসবে? একটা ফসফেট আসবে এটিপি থেকে। যখন এডিপি তৈরি হবে তখন একটা ফসফেট এখানে যুক্ত হবে। এবং আমরা দেখেছিলাম এটিপি থেকে এডিপি তৈরির বিক্রিয়ায় সবসময় কাইনেজ এনজাইম ব্যবহৃত হয়। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করতেছি। এই বিক্রিয়া হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়ায় ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া বলা হয় এই বিজারণ বিক্রিয়াকে। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে NADPH2 থেকে NADP তৈরি হয় এবং ইনঅর্গানিক ফসফেট মুক্ত হয়। এখানে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে ফসফেট আছে দুইটা, গ্লিসারালডিহাইড 3 ফসফেট আছে একটা, এই জন্য ফসফেট একটা মুক্ত হয়। গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এই দুইজন হচ্ছে সমাণু। যেহেতু এরা সমাণু বা আইসোমার, এখানে যে এনজাইম কাজ করবে সেই এনজাইমটার নাম হচ্ছে আইসোমারেজ। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও, তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা এর পরেরটুকু লিখছি, যেহেতু বোর্ডে আমি পুরোটা লিখতে পারছি না, একসাথে লিখতে পারলে বিষয়টা ভালো হতো, তো আমি এর পরের অংশটুকু লিখছি। এখানে আমরা কি পাইছিলাম বলো? তোমরা বইতে এই ছবিটা আছে, আমি জাস্ট তোমার বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে বইয়ের ছবিটা তুমি বুঝতে পারো। কারণ বইতে আসলে ছবিটা এমনভাবে আঁকা যে এইটা যদি তোমাকে কেউ বুঝায় না দেয়, এই ছবিটা বোঝাটা তোমাদের জন্য খুবই কঠিন। তো আমরা পাইলাম গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, দুইটাতেই আসলে ফসফেট কার্বন হচ্ছে 3টা করে।
এই যে তিনটা কার্বন মিলে তৈরি হয়, এখানে হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর এখানে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, মিলে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1 বিসফসফেট। এখানে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1 বিসফসফেট, ফ্রুক্টোজ 1 বিসফসফেট। এই যে ফ্রুক্টোজ 1 বিসফসফেট, এখান থেকে আমার তৈরি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে কার্বন কয়টা? 6টা। এখানে কি ছিল আমার বলো তো, আমি একটু লিখে দিই। গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। তাহলে এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এখানে কার্বন হচ্ছে 3টা, এখানে কার্বন 3টা, ফ্রুক্টোজ 6 ফসফেটে কার্বন 6টা, মিলে কার্বন কয়টা হলো বলো? এই দুইটা মিলে কার্বন কয়টা হলো? 9টা কার্বন। এই জন্য এখান থেকে আমার ফার্স্টে তৈরি হবে হচ্ছে, এখান থেকে আমার ফার্স্টে তৈরি হবে ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট। এখন এই যে ইরিথ্রোজ, এটা কিন্তু 4 কার্বন বিশিষ্ট, ইরিথ্রোজটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এবং সাথে সাথে আরও তৈরি হবে জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট। এই যে জাইলুলোজ, এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট। ফলে সোজা বাংলায় ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এই দুইটা মিলে হচ্ছে কার্বন 9টা টোটাল। এখান থেকে তৈরি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট ইরিথ্রোজ 4 ফসফেট এবং 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট। এখন এই ইরিথ্রোজে 4 কার্বন এবং জাইলুলোজে 5 কার্বন, টোটাল কার্বন কিন্তু 9টা পাইলাম আমরা। এখন এই যে জাইলুলোজ 5 কার্বন বিশিষ্ট আমি তৈরি করলাম, এখান থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট, রাইবুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবুলোজ 5 ফসফেট, এরা দুইজন হচ্ছে আসলে এপিমার। এপিমার বলতে বোঝায় আলোক সমাণু। তাহলে কি বললাম? জাইলুলোজ 5 ফসফেট আর রাইবুলোজ 5 ফসফেট, এরা দুইজন হচ্ছে এপিমার বা আলোক সমাণু। এই জন্য যখন তুমি জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 5 ফসফেট তৈরি করবা, তখন যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে এপিমারেজ, কারণ এরা দুইজন একজন আরেকজনের এপিমার, এই জন্য এপিমারেজ এনজাইম কাজ করে। এখন এই যে রাইবুলোজ 5 ফসফেট, এখান থেকে তৈরি হবে রাইবুলোজ 1 বিসফসফেট। তোমাদের মনে আছে আমরা এই C3 চক্রটা শুরু করছিলাম রাইবুলোজ 1 বিসফসফেট থেকে। তো আমরা এই রাইবুলোজ 5 ফসফেট থেকে চলে যাচ্ছি রাইবুলোজ 1 বিসফসফেট, যেটাকে আসলে RUBPও বলা হয়, RUBPও বলা হয়। তাহলে রাইবুলোজ 5 ফসফেটের সাথে রাইবুলোজ 1 বিসফসফেটের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে রাইবুলোজ 5 ফসফেটে ফসফেট হচ্ছে একটা, রাইবুলোজ 1 বিসফসফেটে ফসফেট হচ্ছে 2টা। তাহলে এই যে ফসফেট, এটা কিভাবে যুক্ত হবে বলো? একটা ফসফেট যুক্ত হবে, আমরা জানি ফসফেট যুক্ত হওয়ার জন্য অবশ্যই ATP থেকে তৈরি হবে ADP, ATP থেকে তৈরি হবে হচ্ছে ADP, ATP থেকে তৈরি হবে ADP। তাহলে একটা ফসফেট মুক্ত হবে, এই ফসফেটটা যুক্ত হয়ে তৈরি হবে 1 বিসফসফেট। তারপর আবারও সাইকেলটা একই রকমভাবে কন্টিনিউ করবে। তাহলে এই ব্যাপারটা আমি আবারও একটু দেখাবো, তারপর আগে একটু চলে আসো, আমি এখানে একটু শেষ করে দিই। এখন এইটাও তো একটা চক্র, এতক্ষণ আমি যেটা শিখলাম সেটা হচ্ছে এরকম একটা চক্র, ঠিক আছে? রাইবুলোজ 1 বিসফসফেট থেকে শুরু করে একটার পর একটা হয়ে রাইবুলোজ 5 ফসফেট থেকে আবারও রাইবুলোজ 1 বিসফসফেট হয়। কিন্তু এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখান থেকে কিন্তু তৈরি হয়, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয়, কারণ আমার মেইন টার্গেটটা কি বলো? গ্লুকোজ তৈরি করা, গ্লুকোজ 1 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় গ্লুকোজ 1 ফসফেট। এখান থেকে আমরা পাই 2 ধরনের গ্লুকোজ, এখান থেকে আমরা পেয়ে থাকি 2 ধরনের গ্লুকোজ। গ্লুকোজ দুইটা হচ্ছে ADP গ্লুকোজ এবং UDP গ্লুকোজ, ADP গ্লুকোজ আর UDP গ্লুকোজ, আর একটা হচ্ছে UDP গ্লুকোজ, ADP গ্লুকোজ এবং UDP গ্লুকোজ। এই যে ADP গ্লুকোজ এখান থেকে তৈরি হয় স্টার্চ এবং UDP গ্লুকোজ এখান থেকে তৈরি হয় সুক্রোজ। ADP গ্লুকোজ থেকে তৈরি হয় হচ্ছে স্টার্চ আর UDP গ্লুকোজ থেকে তৈরি হয় সুক্রোজ।
এডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় স্টার্চ, ইউডিপি গ্লুকোজ থেকে তৈরি হয় সুক্রোজ। আমি বিক্রিয়াটা আবারও একটু দেখাচ্ছি। ফার্স্ট ধাপে আমি আগের বার যা লিখছিলাম সেখানে আমি লিখছিলাম, আমরা লাস্টে এসে পাইছিলাম গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং আমি পাইছিলাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট 3 বা 3 ফসফেট। এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটা 3 কার্বন বিশিষ্ট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট এটাও 3 কার্বন বিশিষ্ট। এই দুইজন মিলে তৈরি করে ফ্রুক্টোজ 1 বিসফসফেট যেটা 6 কার্বন বিশিষ্ট। এখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট যেটাও 6 কার্বন বিশিষ্ট। ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেট এই দুজন মিলে ফ্রুক্টোজ 6 ফসফেটে কার্বন 6টা, গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কার্বন হচ্ছে 3টা। এই দুইজন মিলে তৈরি করে এই 6-9টা কার্বন, দুইজন মিলে তৈরি করে ইরিথ্রোজ 4 ফসফেট আর জাইলুলোজ 4 ফসফেট। ইরিথ্রোজ 4 ফসফেট আর জাইলুলোজ 4 ফসফেট। ইরিথ্রোজে কার্বন 4টা, জাইলুলোজে কার্বন 5টা। এখন এই জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট। এরা দুইজন হচ্ছে একজন আরেকজনের আলোক সমাণু বা এপিমার, এর জন্য এখানে এপিমারেজ এনজাইমটা কাজ করে। রাইবুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় আসলে রাইবুলোজ 1,5 বিসফসফেট। এখানে ফসফেট 2টা, রাইবুলোজ 1,5 বিসফসফেটে। যেহেতু এখানে ফসফেট 2টা সেহেতু এটিপি ভেঙে এডিপি তৈরি হবে। এডিপি ভেঙে এডিপি তৈরি হবে এবং আমরা জানি যেখানেই এটিপি ভেঙে এডিপি তৈরি হয় সেখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে কাইনেজ। সেখানে যে এনজাইমটা কাজ করে তার নাম কি বলেছি? কাইনেজ। এখন এটা তো একটা চক্র, তাই না? এখানে একটা চক্র। এখানে শুরু হয়েছিল রাইবুলোজ 1,5 বিসফসফেট থেকে, একেবারে এরপর তৈরি হয়েছে কি? রাইবুলোজ 1,5 বিসফসফেট থেকে তৈরি হয়েছে কিটো অ্যাসিড অস্থায়ী। আমি কিটো অ্যাসিড লিখতেছি। কিটো অ্যাসিড থেকে আমি তৈরি করছিলাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছিলাম। সেখান থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি করছিলাম গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এখান থেকে তৈরি হয়েছিল হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এই দুইজন মিলে তৈরি করছিল হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হলো আমার ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট এটা 6 কার্বন বিশিষ্ট, আর এখানে আমার ছিল হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা 3 কার্বন বিশিষ্ট। এই দুইজন মিলে তৈরি করতেছে ইরিথ্রোজ 4 ফসফেট এবং জাইলুলোজ 4 ফসফেট 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হচ্ছে রাইবুলোজ 5 ফসফেট। রাইবুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 1,5 বিসফসফেট। এইটা এখানে রাইবুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়। তাহলে এটা হচ্ছে একটা চক্রের মতো, তাই না? এই চক্রটা একটার পর একটা ঘুরতেছে এবং আমরা জানি এই যে রাইবুলোজ 1,5 বিসফসফেট এটা হচ্ছে এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। এখন এক অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় না, কিন্তু আমরা একেবারে ফার্স্টে বিক্রিয়াটা কি দেখে আসছিলাম? 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় 1 অণু গ্লুকোজ। তাহলে এখানে আমি যে গ্লুকোজটা পাইলাম, এখানে যে স্টার্চটা পাইলাম, এটা কিন্তু পাইলাম 1/6, কারণ একটা বিক্রিয়ায় 1 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে আমি পাই 1/6 অফ গ্লুকোজ। অ্যাকচুয়ালি তুমি যদি 1 মোল বা মানে কি বলা যায় 1 অণু গ্লুকোজ পাইতে চাও তাহলে এই সাইকেলটা টোটাল 6 বার হওয়া লাগবে। প্রত্যেকবারে একটা করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, 6 বারে 6টা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে এবং সোজা বাংলায় 6 বার এই সাইকেলটা ঘোরার পর তুমি আসলে গ্লুকোজ পেয়ে যাবা। 6 বার এই সাইকেলটা ঘোরার পর তুমি গ্লুকোজ পাবা। বোঝা গেছে কিনা এই পর্যন্ত একটু বলো, সবাই একটু বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা। আচ্ছা, ইরিথ্রোজ 4 ফসফেট কোথাও যায় না, থেকে যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি যে অনেকেই আমাকে একটা কথা বলতেছে যে ভাইয়া ক্লাসটা রাখেন। তো আসলে খুব বেশি রিকোয়েস্ট আসতেছে ক্লাসটা রাখার জন্য, আসলে ম্যাক্সিমামই রিকোয়েস্ট করছে ক্লাসটা রাখার জন্য, তো আমি আসলে ক্লাসটা রেখে দিচ্ছি প্রথম কথা। আর যেহেতু টপিকটা একটু জটিল, আমি যদি না রাখি, তোমরা যদি একটু রিপিট করে না দেখো, তোমরা এই টপিকটা হয়তো অনেকের ক্লিয়ার হয় নাই। তো আমি তোমাদেরকে বলবো যে আমি মোটামুটি যথেষ্ট সহজ করে পড়ানোর চেষ্টা করছি। তো তুমি যদি এখন এই টপিকটা আরেকবার দেখে ফেলো, আমি আরেকবার দেখাই দিচ্ছি, আমি আরও একবার দেখাই দিচ্ছি। এরপরে তুমি যদি এই টপিকটা আরেকবার দেখে ফেলো তাহলে তোমার এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি আরও একবার দেখাবো। তো ক্লাসটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে?
তো আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে একটা কথা বলছো যে ভাই 4টার সময় আসলে অনেকে ব্যস্ত থাকে। তো এক্ষেত্রে আমরা বোটানির আরেকটা ক্লাস আছে আগামীকাল, ওইটা শেষ হবে, ওইটাও 4টার সময় হবে, আগামীকাল হবে। তো আমি ক্লাসটা রেখে দিব। তারপর হয়তো আমাদের উদ্ভিদ প্রজননের যে ক্র্যাশ কোর্সের ক্লাস আছে, ওইটায় আমি তোমাদের যে সময়টায় সুবিধা হয় সেই সময় আমি হয়তো ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এটা দেখাই দিচ্ছি। কারণ দেখো একটা ব্যাপার হচ্ছে, আমরা ক্লাস করাই তো তোমার জন্য, এমন তো না যে আমি নিজের স্বার্থে ক্লাস করাচ্ছি। এই ক্লাসগুলো আমি তোমার জন্য করাচ্ছি না। এই ক্লাসটা যদি থাকে, তুমি যদি আরেকবার দেখো, আরেকটু উপকৃত হও, তো আমার কোনো ক্ষতি আছে? আমি তো তাই চাই যে তুমি শিখতে পারো, তুমি যেন এসএসসিতে A+ পাও, সেটা তো আমার মেইন টার্গেট। সুতরাং এই ক্লাসটা ডিলিট করা তো আমার উদ্দেশ্য না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখন এই মুহূর্তে ক্লাসে আসা হচ্ছে 160 জন, ঠিক কালকে এই সময়ে ক্লাস ছিল 80 জন। তুমি কি বুঝতে পারতেছো? তোমরা যখন উপস্থিতি বেশি থাকে, তোমরা যখন অনেকে আসো ক্লাস করতে, অনেকে ক্লাস করো, তখন আমাদের ক্লাস করাইতে ভালো লাগে। ঠিক আছে, যে স্টুডেন্টরা আসতেছে, স্টুডেন্টদের ক্লাস ভালো লাগতেছে। আর যখন আসলে স্টুডেন্ট অনেক কমে যায়, তখন আমাদের মনে হয় যে তোমাদের মনে হয় ক্লাসটা ভালো লাগতেছে না, বা আমি হয়তো ভালো বুঝাইতে পারতেছি না। তো আসলে ডিমোটিভেশনের যে ব্যাপারটা, আমি একটা ক্লাস এত সুন্দরভাবে নিব, বই ঘাটাঘাটি করব, সময় নিয়ে তোমার জন্য লেকচারটা রেডি করব, তারপর তোমাকে বুঝাবো, কিন্তু তুমি যদি না থাকো, তাহলে আমি ক্লাস করাই আমার ভালো লাগবে? ঠিক আছে, তাহলে তোমরা সবসময় চেষ্টা করবা লাইভ ক্লাসে থাকার জন্য। তুমি যত, তোমার উপস্থিতি যত বেশি হবে, স্টুডেন্ট যত বেশি থাকবে, আমার ক্লাস করাইতে তত ভালো লাগবে, তোমার ক্লাস তত ভালো হবে। কথা বোঝা গেছে কিনা একটু বলো। এর জন্য ক্লাস শুরু হওয়ার পর সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিবা, যত ফ্রেন্ড আছে শেয়ার দিবা, এবং যদি ক্লাস ভালো লাগে ফ্রেন্ডদের বলবা যে ভাইয়ের ক্লাস ভালো হয়, তোমরা ভাইয়ের ক্লাসটা করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকবার দেখাই দিচ্ছি। এটা আমি আরেকবার সহজ করে দেখাই দিই। দেখো, রাইবুলোজ 1,5 বিসফসফেট, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এটার সাথে যুক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা 1 কার্বন বিশিষ্ট। তাহলে 5 কার্বন আর 1 কার্বন 6 কার্বন বিশিষ্ট তৈরি হচ্ছে কিটো অ্যাসিড। আমি কিটো অ্যাসিড এভাবে লিখতেছি, কিটো অ্যাসিড তৈরি হচ্ছে, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এখান থেকে তৈরি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে 2 অণু হবে না, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এখান থেকে তৈরি হয় 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো, এখানে ফসফেট একটা, এখানে ফসফেট হচ্ছে 2টা, 1 নম্বরে একটা, 3 নম্বরে একটা, 2টা ফসফেট। যেহেতু ফসফেট একটা বেড়ে গেছে, এই ফসফেটটা কই থেকে পাবো? এটিপি থেকে এডিপি তৈরি করলে আমি ফসফেট পাবো। আমরা জানি এটিপি থেকে এডিপি তৈরির বিক্রিয়ায় সবসময় কাইনেজ এনজাইম ব্যবহৃত হয়, কাইনেজ। আচ্ছা, 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমি পাবো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটা আমি পাবো। এটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে অ্যাসিড, এটা অ্যাসিড, এটা অ্যালডিহাইড। আমরা জানি অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া হচ্ছে বিজারণ বিক্রিয়া, এখানে আমি বিজারণ বিক্রিয়া, এবং এখানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। আচ্ছা, ডিহাইড্রোজিনেস মানে হচ্ছে হাইড্রোজেন মুক্ত হওয়া, এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে, ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার ক্ষেত্রে এনএডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয়, সরি, NADPH2 থেকে তৈরি হয়, NADPH2 থেকে তৈরি হয় NADP প্লাস ইনঅর্গানিক ফসফেট। তাহলে আমি পাইলাম হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে পাবো হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এ আর এ হচ্ছে সমাণু, এরা দুইজন সমাণু, সমাণু যারা তাদেরকে বলা হয় আইসোমার। ফলে এখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম, আইসোমারেজ এনজাইম। এই দুইজন, এখানেও কার্বন 3টা, এখানেও কার্বন 3টা, এই দুইজন মিলে তৈরি করবে হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখান থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। এই যে ফ্রুক্টোজ 6 ফসফেটটা আমার তৈরি হলো, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেটটা আমার তৈরি হলো, এখানে একটু খেয়াল করো, এই ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এখানে কার্বন 6টা, এখানে কার্বন 3টা, এই দুইটা মিলে আমার তৈরি করতেছে ইরিথ্রোজ 4 ফসফেট, ইরিথ্রোজ 4 ফসফেট, এখানে কার্বন 4টা, এবং তৈরি করতেছে জাইলুলোজ 4 ফসফেট, এখানে কার্বন 5টা।
তাহলে 4টা কার্বন এবং 5টা কার্বন, টোটাল 9টা কার্বন হয়ে গেল না? জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট, আচ্ছা এখানে জাইলুলোজ 5 ফসফেট হবে, জাইলুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হয় রাইবুলোজ 5 ফসফেট। এই দুজন হচ্ছে আলোক সমাণু বা এপিমার, এই জন্য এখানে ব্যবহৃত হয় এপিমারেজ এনজাইম, এপিমারেজ এনজাইম। জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবুলোজ 5 ফসফেট এপিমার। এই রাইবুলোজ 5 ফসফেট থেকে তৈরি হবে রাইবুলোজ 1,5 বেস ফসফেট। এখানে ফসফেট একটা, এখানে ফসফেট দুইটা। এজন্য ফসফেট বাড়াইতে হলে তোমাকে তৈরি করতে হবে এডিপি থেকে এটিপি থেকে এডিপি, এডিপি থেকে এটিপি থেকে এডিপি তৈরি হলে একটা ফসফেট যুক্ত হবে, এখানে এখানে একটা ফসফেট যুক্ত হবে। এবং এখানে আমরা যে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করলাম, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, এখান থেকে তৈরি হয় গ্লুকোজ 1 ফসফেট। এখান থেকে তুমি দুই ধরনের গ্লুকোজ পাবা, একটা হচ্ছে এডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ। এই গ্লুকোজ 1 ফসফেট থেকে তুমি পাবা এডিপি গ্লুকোজ আর ইউডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ। এই এডিপি গ্লুকোজ থেকে তুমি পাবা স্টার্চ আর ইউডিপি গ্লুকোজ থেকে তুমি পাবা সুক্রোজ। এডিপি গ্লুকোজ থেকে তুমি পাবা স্টার্চ, ইউডিপি গ্লুকোজ থেকে তুমি পাবা সুক্রোজ। বোঝা গেল কিনা একটু বলো সবাই, এবার বলো যে বোঝা গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে ক্যালভিন চক্র বুঝলাম, আগামী দিন আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য, কারণ আমি আগামী দিন ক্লাসের পরেই ঢাকায় চলে যাচ্ছি, তো যার জন্য আসলে কয়েকদিনের গ্যাপ যাবে, আমি কোনো ক্লাসে নিতে পারবো না। তো আগামী দিন আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য যদি পারি, আর যদি শেষ করতে না পারি হয়তো একটা ক্লাস বাকি থেকে যাবে, সেক্ষেত্রে কিছু করার নেই। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।